নমস্কার। আজকে বিজ্ঞাপন শিক্ষার বিজ্ঞাপন পাঠের আসরের তৃতীয় আসরে আজকে আমরা ভিজুয়ালাইজেশনের কথা বলবো। অর্থাৎ আগের দিন কপিরাইটিংয়ের কথা বলেছি, আজ ভিজুয়ালাইজেশনের কথা বলবো। যিনি ভিজুয়ালাইজ করে সমস্ত বিজ্ঞাপনটা কেমন হবে সেটা মনের চোখে আগে দেখে নেন, তারপরে বিজ্ঞাপন সাজিয়ে শিল্পীকে দিয়ে সেই বিজ্ঞাপন তৈরি করিয়ে নেন। আর্ট কলেজগুলোতে একটা প্রচলিত ধারণা আছে যে ভিজুয়ালাইজার হতে গেলে সব সময় যে জানতেই হবে, ছবি আঁকতে হবে তা নয়, ছবি না এঁকেও ভালো ভিজুয়ালাইজার হওয়া যায়। ধারণাটা ভুল। মোটামুটি ছবি আঁকতে জানতে হবে, হয়তো খুব ভালো ছবি নাও আঁকতে হতে পারে, কারণ আর্টিস্টরা করবে। আর এখন তো ছবি আঁকার দরকার নেই, এআই কম্পিউটার এরা ছবিগুলো এঁকে দিচ্ছে। সে ছবি যেমনই হোক, আমাদের সময় যেরকম ছবি আমাদের নিজেদের হাতে এঁকে কাজ করতে হতো, এখন সেভাবে করতে হয় না। যাই হোক, তো ভিজুয়ালাইজার ছবিটা ভিজুয়াল করবেন, তার পরিষ্কার ধারণা ভিজুয়ালাইজার যে ছবিটা ভিজুয়াল করে আঁকিয়ে নেবেন সেটা কিন্তু প্রেস অ্যাডের জন্য এটা হবে, ম্যাগাজিন অ্যাডের জন্য এটা হবে, ম্যাগ অ্যাড প্রেস অ্যাডের মধ্যেই পড়ে, আউটডোর অ্যাডে এরকম করে কিন্তু হয় না। একটা মাস্টার অ্যাড তৈরি করা হয়, একটা মাস্টার বিজ্ঞাপন তৈরি করা হয়। সেই বিজ্ঞাপনে রং থেকে আরম্ভ করে মডেলের পজিশন, দাঁড়াবার ব্যাপার, ভঙ্গি, পোজ, পশ্চার, জেস্টার, পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ, টাইপোগ্রাফি, ক্যাপশন, সব কিছু সেখানেই ঠিক হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ক্যাপশন কিন্তু আউটডোর অ্যাডের জন্য কমিয়ে দেওয়া হয়, সিনপসিস করা হয়, ছোট করা হয়। আর প্রেস অ্যাডে বিস্তৃত লেখার মানে সুযোগ থাকে। সুযোগ না থাকলেও যারা টাকা দিয়ে প্রেস অ্যাডটা তৈরি করাচ্ছেন তারা সুযোগটা করে নেবেন, কেননা প্রেস অ্যাডে অসম্ভব টাকা লাগে। প্রত্যেক স্কোয়ার সেন্টিমিটারের জন্য টাকা রেট আছে, অসম্ভব হাই রেট। প্রথম পেজে যে বিজ্ঞাপনটা দেয়া হয় সংবাদপত্রের, সেটাকে সোলাস বলে। এই সোলাস কথাটা ফরাসি কথা, মানে এই কথাটা একক, এখান থেকে সোলাস কথাটা এসছে যে একক বিজ্ঞাপন, ওই পৃষ্ঠায় আর কোনো বিজ্ঞাপন থাকবে না, সোলাস পজিশন। সুতরাং এর জন্য লক্ষ লক্ষ টাকা ছাড় দিতে হয়। ঠিক এই মুহূর্তে কত টাকা দিতে হয় আমার জানা নেই। আমি যখন ছিলাম এজেন্সির সময় তখনই 23 লক্ষ টাকা দিতে হতো একটা সোলাস অ্যাডের জন্য। তো এই যে সোলাস অ্যাড, এই সমস্ত অ্যাডগুলোর জন্যতে কপির জায়গাটা একটু বেশি দেওয়া যায়। অন্তত যতটুকু জায়গা থাকে, যার পয়সায় বিজ্ঞাপন হচ্ছে সেই প্রতিষ্ঠান সমস্ত জায়গাটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে। তাহলে ছবিটা সাজাতে হবে, ছবি দিতে হবে কোথায়, ছবির ওপরে কতটা এমফ্যাসিস, কতটা ছবির ওপরে মানুষের নজর পড়বে সেই জিনিসটাকে দেখে নিতে হবে। আর এই ছবিকে কেন্দ্র করে ছবির সঙ্গে মিলিয়ে নির্বাচন করতে হবে টাইপোগ্রাফি, বর্ণমালা। এটা একটা খুব কঠিন কাজ। বাংলা বিজ্ঞাপনে বর্ণমালা নিয়ে এত সমস্যা নেই, কারণ বাংলা বিজ্ঞাপনে বর্ণমালা 20-25টার বেশি এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা বাঙালিরা এসব ব্যাপারে অত্যন্ত উদাসীন। নতুন করে বর্ণমালা তৈরি আবার কি, বিদ্যাসাগরী, আনন্দবাজার, দুর্গা, সরস্বতী যা আছে এগুলো দিয়েই চলে যাবে। কিন্তু ইংরেজিতে 3,500-এর ওপরে বর্ণমালা আছে, 3,500-এর ওপরে বর্ণমালা আছে। প্রধান বর্ণমালা 3টি, রোমান, গথিক, ইটালিক্স। রোমান বর্ণমালার একটা পা সরু, একটা পা মোটা। মানে মোটা দাগের বিভাজনটা বলে দিচ্ছি যাতে দেখলেই চিনতে পারেন আপনারা। মাথার ওপরে লাইন বার থাকে, পায়ের নিচে বার থাকে, এই বারকে সেরিফ বলে। গথিকে সেরিফ থাকে না, আর একটা পা মোটা একটা পা সরুও হয় না, দুটো দিকই সমান থিকনেস হয়, এটাকে গথিক বলে। রোমান তৈরি হয়েছিল ট্রোজেন কলম থেকে, আর গথিক তৈরি হয়েছিল গল বলে যে বর্বর উপজাতির হাতে রোম ধ্বংস হয়েছিল, তাদের কিন্তু নিজস্ব সংস্কৃতি ছিল, টাইপোগ্রাফিও ছিল। তাদের টাইপোগ্রাফি এখনও, এই গথিক টাইপোগ্রাফির কিছু অংশ জার্মান হরফের মধ্যে এখনো আছে, যদিও মোটামুটি ওরা রোমান হরফেই লেখে। আর ইটালিক্স হচ্ছে রেনেসাঁ পিরিয়ডে
অল্ডাস বলে টাইপোগ্রাফার, তিনি রেনেসাঁ পিরিয়ডে এই টাইপোগ্রাফি তৈরি করেছিলেন। স্ল্যান্ট করা টাইপোগ্রাফি, শুয়ে পড়া, একটু হেলিয়ে দেয়া, খুব কাব্যিক। এটা এই ক্যালিগ্রাফি, এটা একদম মানে হাতে আঁকার মতো, আঁকার রেখা দিয়ে লেখা। এই 3 ধরনের টাইপ আছে, কিন্তু সর্বসমেত প্রায় 3,500-এর উপরে টাইপ আছে। আর ধরুন মানে ভিজুয়ালাইজারকে এই দায়িত্বটা নিতে হবে যে কোন ধরনের বিজ্ঞাপনে কোন টাইপটা যাবে। আপনি টায়ারের বিজ্ঞাপন করছেন, টায়ারের বিজ্ঞাপনে আপনি রোমান ক্লাসিক্স দিয়ে বসে রইলেন, বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। টায়ারের বিজ্ঞাপন, টায়ার তো একটা ভারী, একটা হেফটি জিনিস। টায়ারের বিজ্ঞাপনে আপনাকে গ্লিসিয়ান বোল্ট দিন, গ্লিসিয়ান বোল্ট দিন, গ্লিসিয়ান বোল্ট চলবে। স্কুটার বা সাইকেলের টায়ার হালকা জিনিস, আর টায়ার কিন্তু হালকা, সেখানে আপনি ক্ল্যারো বোল্ট দিন, চলবে। শাড়ির বিজ্ঞাপনে ক্ল্যারো লাইট দিন। এইরকম বিভিন্ন ধরনের হেলভেটিকা, দূরত্ব থেকে পড়তে হবে যেটা। সাইনবোর্ডের বিজ্ঞাপন, সেখানে ভিজুয়ালাইজারকে হেলভেটিকা করতে হবে, বেছে নিতে হবে। হেলভেটিকা টাইপের সেরিফ না থাকে, বহু দূর থেকে পড়া যায়। এই রকমভাবে টাইপগুলো কোথায় কোন টাইপ পড়া যাবে সে টাইপগুলো নির্বাচন করতে হবে। আবার লাইন অফ এমফ্যাসিস বুঝে টাইপের পরিবর্তনও করতে হতে পারে। কিন্তু একটা বিজ্ঞাপনে নানা রকম টাইপ ফেস ব্যবহার করা ঠিক না। একটা বিজ্ঞাপনে একই রকমের টাইপ ফেস ব্যবহার করতে হবে। তাতে নানা রকম টাইপ ফেস ব্যবহার করলে বিজ্ঞাপন যিনি পাঠকের মনোযোগ বিচ্ছিন্ন হবে। ছবি যেটা থাকবে সেই ছবি একটা পয়েন্ট অফ এমফ্যাসিস আপনাকে বেছে নিতে হবে। সেই পয়েন্ট অফ এমফ্যাসিস ধরে আপনার দৃষ্টি যেন ঘোরে, আই মুভমেন্ট। মনে রাখবেন, একটা বিজ্ঞাপন তৈরি করতে গেলে আপনার প্রথম শর্ত ব্যালেন্স। ব্যালেন্সটা আপনাকে বজায় করতে হবেই, রাখতে হবে। দ্বিতীয় শর্ত প্রপোর্শন। ব্যালেন্স আর প্রপোর্শন মানে হাত ধরাধরি করে যায়, এরা এদিক ওদিক করে যায় না। ব্যালেন্স আর প্রপোর্শন ঠিক রাখার পর আপনাকে ঠিক রাখতে হবে হারমোনি। ছবি হারমোনি কি না, ছবিতে তো বিজ্ঞাপনের ছবিতে নানা এলিমেন্ট ব্যবহার করা হচ্ছে, লোগো ব্যবহার করা হচ্ছে, টাইপোগ্রাফি ব্যবহার করা হচ্ছে, ছবি ব্যবহার করা হচ্ছে, প্রোডাক্টের ছবি ব্যবহার করা হচ্ছে, মডেল ব্যবহার করা হচ্ছে। কোনোটা কোনোটার সঙ্গে ধর্মের দিক থেকে যায় না। তাহলে এতগুলো ভিন্ন ধর্মী জিনিসটাকে একই খাতে পাওয়াতে হবে। যেমন আপনার অর্কেস্ট্রাতে ভায়োলিন, ছড়ের যন্ত্র, শরৎ স্ট্রোকের যন্ত্র পর্দা ছাড়া, সেতার স্ট্রোকের যন্ত্র পর্দাওয়ালা, হারমোনিয়াম মেলোডিয়াস, বেহালা অসম্ভব মেলোডি, বাঁশি ফুৎকারে বাজে, কিন্তু সব মিলিয়ে একটা ঐক্যতান আমরা পাই। তাহলে ফোর্থ পয়েন্টে এসে গেল ঐক্যতান, ইউনিটি। ইউনিটি শুড বি দেয়ার। এরকম করে প্রত্যেকটা পয়েন্ট, আমাদের 5টা পয়েন্ট আছে, কালারটা একটা পয়েন্ট ধরলে 6টা পয়েন্ট। এই পয়েন্টগুলো নিয়ে বিচার করে আমাদের দেখতে হবে যে কিভাবে একটা বিজ্ঞাপনকে সুষ্ঠুভাবে তৈরি করা যায়। ভিজুয়ালাইজারকে এই সমস্ত দায়িত্বটা রাখতে হবে, কারণ পরের দিন বিজ্ঞাপন খবরের কাগজে ছাপা হয়ে যাবার পর কিন্তু আর কিছু করার থাকবে না। আর বিজ্ঞাপন জগৎ যেমন টাকা আপনাকে প্রচুর দেবে, প্রচুর কাজ করাবে আপনাকে দিয়ে, বিজ্ঞাপন যদি আপনি ভালোভাবে করা শেখেন তাহলে ফ্রিল্যান্সে কাজ করে সমস্ত জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আমি এটা থিওরিটিক্যালি কথাটা বলছি না, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। ব্যক্তিগতভাবে আমি 35 বছর ফ্রিল্যান্সে কাজ করে কলকাতা শহরে মাথা উঁচু করে হেঁটে বেরিয়েছি, কাজ করেছি, কোনো অসুবিধা আমার হয়নি। কাজেই ফ্রিল্যান্সে কাজ করে আপনি চাকরির জন্য হাত না পেতে আপনি ফ্রিল্যান্সে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সের নানা ধরনের সিস্টেম আছে, সেগুলো মেনে নিতে হবে আপনাকে একটু। আর আপনাকে ফ্রিল্যান্সের সঙ্গে বিষয়টা সম্বন্ধে ধারণাটা তৈরি করে নিতে হবে। আবারও বলছি, ফ্রিল্যান্সে কাজ করে টিকে থাকা যায়। শুধু আমি কেন, আমার থেকে অনেক বড় প্রতিভাশালী শিল্পী শ্যামল সেন সারা জীবন ফ্রিল্যান্সে কাজ করেছেন, হিরণদা সারা জীবন ফ্রিল্যান্সে কাজ করেছেন। ফ্রিল্যান্সে কাজ করে কারোর কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ ফ্রিল্যান্সে কাজ করা একদিক দিয়ে ভালো।
তো আপনি যদি আর্টিস্ট হন, আপনি ফাইন আর্টস এবং কমার্শিয়াল আর্ট দুটোই রাখতে পারবেন। যারা বলে যে ফাইন আর্টস করলে কমার্শিয়াল আর্ট করা যায় না, কমার্শিয়াল আর্ট করলে ফাইন আর্টস করা যায় না, তারা দুটো আর্টের কোনোটাই জানে না। তারা দুটো আর্টের কোনোটাই জানে না। দুটো প্যারালালি রেখে 40 বছরের ওপর কাজ করেছি, আজও কাজ করছি। হ্যাঁ, এখন আর বিজ্ঞাপনের কাজ করি না, সেটা এই 79 বছর বয়সে আর বিজ্ঞাপনের কাজ করতে ভালো নাও লাগতে পারে। বিজ্ঞাপন আমার ফার্স্ট লাভ, ভালো লাগবে না এটা নয়। তবে এইটা ঠিক যে বিজ্ঞাপনের কাজের সঙ্গে নিজেকে হয়তো আর সেরম ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে পারি না। আর আমি এখন কলকাতা থেকে 290 কিলোমিটার দূরে আমি এখন বসবাস করি, ফলে বিজ্ঞাপনের কাজ করাটা অসম্ভব। কিন্তু মনে রাখবেন, ভিজুয়ালাইজিং একটা অসম্ভব ভালো পেশা। আপনার যদি দৃষ্টি ভালো থাকে, আপনি ভিজুয়ালাইজেশন করে আপনি রীতিমতো বেঁচে থাকা নয়, খেয়ে বা ডাল ভাত না, মাটন মানে মাংস ভাত খেয়ে, মাছ ভাত খেয়ে বেঁচে থাকবেন। শুধু আপনাকে বিজ্ঞাপনটা মনোযোগ দিয়ে শিখতে হবে, বুঝতে হবে ভিজুয়ালাইজেশন কী করে করে। আজ এই পর্যন্ত, পরের দিন ভিজুয়ালাইজেশনের পরবর্তী পর্ব পরের দিন বলবো। নমস্কার।